আলোর শহর চন্দননগর। নববর্ষের হালখাতা হোক কিংবা ক্রিসমাসের পার্টি, উৎসবে মেতে উঠতে চন্দননগর সব সময় এক পায়ে খাড়া। আর সেটা যদি হয় চন্দননগরের প্রাণীর উৎসব জগদ্ধাত্রী পুজো, তবে তো আর কথাই নেই। যে চন্দননগর গোটা বিশ্ববাসীকে উৎসবের আগাম সূচনা দেয়, আলোর মালায় সাজিয়ে তোলে, সে নিজেকে সাজিয়ে তুলতে বিন্দুমাত্র কুণ্ঠা করে না। বিভিন্ন সার্বজনীন জগদ্ধাত্রী পূজাগুলোর মধ্যে নতুনদের উদ্দীপনা আর পুরনোদের ঐতিহ্য মিলেমিশে হয়ে যায় একাকার। চন্দননগর এবং তার পার্শ্ববর্তী ভদ্রেশ্বর অঞ্চলের প্রতিটা গৃহস্থের বাড়িতে দূর দূরান্ত থেকে তাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবরা এসে জড়ো হন। পুজোর এই কয়েকটা দিন তারা বেশ আনন্দে কাটান। প্রতিবারই সকলের মনে থাকে নতুন আগ্রহ। সে বছরের নতুনত্ব কি, তা সেটা প্যান্ডেলেই হোক কিংবা দেবী মূর্তির মুখশ্রীতে, কিংবা দেবী মূর্তির সাজসজ্জায়, কিংবা দশমীর দিন সারা রাত জেগে হয়ে চলা ঠাকুরের প্রসেশনের আলোকসজ্জা। প্রত্যেকটা বারোয়ারির মধ্যে শুধু একে অপরকে ছাপিয়ে যাওয়ার একটা নিঃশব্দ প্রতিযোগিতা। আর দশমী ছাড়াও তার আগের 5 দিন ধরে চলে সারাটা দিন সারা রাত ধরে মানুষের প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখা। রাস্তায় কাতারে কাতারে মানুষ তৈরি করে জনসমুদ্র। সব দিকে একটা যেন আনন্দের পরশ নিয়ে আসে হৈমন্তিকার ছোঁয়া। কিন্তু এই শহরেরই সকলের অলক্ষ্যে রাতের অন্ধকারে হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে একটা চক্র। একদিন ছেড়ে পরপর 2 দিন, মানে ওই পঞ্চমী আর সপ্তমীর দিন সকালে শহরের মধ্যেই লুকিয়ে থাকা কোনো না কোনো একটা অন্ধকার জায়গা থেকে উদ্ধার হয়েছে 2টি অল্প বয়সী মেয়ের নগ্ন মৃতদেহ। কেউ তাদের সাথে চরম অসভ্যতা করবার পর তাদের সেখানে ফেলে দিয়ে গেছে সব্বার অলক্ষ্যে। তাদের বাড়িতে কথা বলে জানা গেছে তারা সকলেই কোনো না কোনো বন্ধুর সাথে সারা রাত ঠাকুর দেখবে বলে বেরিয়েছিল, কিন্তু পরদিন সকাল হয়ে যাবার পরেও তারা বাড়িতে না ফেরায় বাড়ির লোকেরা তাদের খোঁজ করতে শুরু করলে জানা যায় আসল রহস্য। আর পর এই 2টো ঘটনা মানুষের মনে একটা অদ্ভুত ভীতির সঞ্চার করলেও সকলের নির্দিষ্ট সময়ে পুজোর আমেজে মেতে উঠেছে। সমস্ত আশঙ্কা ভুলেই গেছে প্রায়। তবে পুলিশ ভিতর অপরাধীদের খোঁজ চালিয়ে চলেছে, তবে খুব সন্তর্পণে, যাতে সাধারণ মানুষের মধ্যে ওই ঘটনার কোনো প্রভাব না পড়ে, সেটা অবশ্যই মাথায় রেখে। আর সেই কাজের জন্য স্পেশাল রেসপন্সিবিলিটি দিয়ে কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে একজন ক্ষুরধার বুদ্ধির অধিকারী পুলিশ অফিসারকে, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে অপরাধীকে ধরবার। ওদিকে আর 5টা মানুষের মতোই ধানবাদে পড়াশোনার জন্য থাকা অদ্রিজা এসে পৌঁছেছে চন্দননগরে। এখানে তার মামার বাড়ি। প্রতিবারই সে আসে। ওর মামাতো ভাই আর তার বন্ধুদের সাথে খুব উপভোগ করে চন্দননগরের পুজো। ঠিক সেই মতোই অষ্টমীর দিন সন্ধ্যায় ও রেডি হতে চলে যায়। পরিকল্পনা মতো ওদের বন্ধুদের সাথে অদ্রিজা আর ওর মামাতো ভাই রাহুল মিট করবে ঠিক সন্ধ্যা 7:30টায় চন্দননগর স্ট্যান্ডে। তারপর শুরু হবে ওদের ঠাকুর দেখা। কিন্তু অদ্রিজা জানে না এই অষ্টমীর রাতটা ওর জন্য কি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা নিয়ে অপেক্ষা করে আছে। আসুন আমরা সোজাসুজি চলে যাই অদ্রিজার কাছে, ওর সাথে সেদিন রাতের অভিজ্ঞতা ভাগ করে দেওয়ার জন্য। কি রে রাহুল, তোর আর কতক্ষণ লাগবে বলতো রেডি হতে? লোকে জগদ্ধাত্রী পুজোর সময় সেই সন্ধে থেকে ঠাকুর দেখতে বের হয়। সারা রাত ধরে ঠাকুর দেখে। গোটা চন্দননগর জুড়ে এত আলো, এত সুন্দর প্যান্ডেল, আর তুই কিনা ঠাকুর দেখতে না গিয়ে ঘরের ল্যাপটপে মুখ গুজে কি করছিস? কি করছিস শুনি? এখনো রেডি হসনি? কি ব্যাপার বলতো?
হ্যাঁ, তোকে ঠাকুর দেখতে যাবি না? অদ্রিজার ধমক খেয়ে রাহুল একবার ওর ল্যাপটপ থেকে মুখটা তুলে তাকায় মাত্র, আর হাতের ইঙ্গিতে বুঝিয়ে দেয় ওর একটা জরুরি মিটিং চলছে, যেটার খুব অল্প সময়ের মধ্যেই শেষ হবে। তাও কতক্ষণ? অনলাইন মিটিংয়ের মাঝেই নিজেকে একবারের জন্য মিউট করে রাহুল বলে ওঠে, আর 10 মিনিট ম্যাক্সিমাম, তুই রেডি হ। অদ্রিজা জানে রাহুল যখন 10 মিনিট বলেছে তখন ওর মিটিং শেষ হতে অন্তত আধ ঘন্টা তো লাগবেই, আর সেটা ভেবে নিয়েই ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখে অদ্রিজা, তারপর চলে যায়। নিজের ঘরে চলে আসে অদ্রিজা। অদ্রিজা রাহুলের পিস্তুত বোন। জগদ্ধাত্রী পুজোর জন্য রাহুলদের বাড়িতে আসে প্রতি বছর, এবারেও তার অন্যথা হয়নি। পুজোর 4টে দিন রাহুলদের বাড়িতে থেকে চুটিয়ে চন্দননগর আর ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজো উপভোগ করে সে। একাদশীর দিন সকালবেলা যখন সমস্ত ঠাকুরগুলো প্রসেশন থেকে ফিরে আসে, রানীঘাটে একের পর এক লাইন দিয়ে দাঁড়াতে শুরু করে, তখন অদ্রিজাও ভারাক্রান্ত মন নিয়ে ট্রেন ধরে হাওড়ার। ও জানে এবার ওকে ঘরে ফিরতে হবে, কিন্তু তার আগের 4টে দিন ও এতটাই আনন্দ করে যে একেবারেই তা বলার অপেক্ষা রাখে না। রাহুল ওর বন্ধুদের সাথে অদ্রিজার পরিচয় করিয়ে দিয়েছে আগেই। এই কটা দিন অদ্রিজা ওদের বন্ধুদের সঙ্গে একেবারে মিলে মিশে যায়। ওদের সাথে সারা রাত ঘুরে ঘুরে ঠাকুর দেখা, বিজয়ের দিন প্রসেশন দেখা তো আছেই, সাথে সাথে নবমীর দিন সকালে চাউল পূর্তিতে গিয়ে চন্দননগরের আদি মাকে প্রণাম জানিয়ে অদ্রিজা রওনা হয়ে যায় ভদ্রেশ্বরের বুড়িমা তেঁতুলতলার জগদ্ধাত্রী মায়ের দর্শন করার জন্য। সকাল বিকাল মিলিয়ে তাই এই কয়েকটা দিন অদ্রিজার যেন নিঃশ্বাস নেওয়ার সময়টুকুও থাকে না। তবে এই পুজো দেওয়া, অঞ্জলি দেওয়ার কাজে অদ্রিজার সাথে থাকে গুঞ্জা। মেয়েটার দেবব্দি যে ভক্তি অসাধারণ। আর তাছাড়া সকালে অফিস থাকায় রাহুলরাও কেউ ওর সাথে তখন ঘুরতে পারে না, তাই অদ্রিজা ঠিক করেই নিয়েছে ওকে এই পুজো দেওয়া, অঞ্জলি দেওয়ার আনন্দগুলো ভাগ করে নিতে হবে গুঞ্জার সাথে। আর রাতের হুল্লোড় করার জন্য তো রয়েছে রাহুল আর ওর বন্ধুরা। আসলে কোনোটাই সে ছাড়তে চায় না। পুজোর প্রতিটা মুহূর্ত ক্যামেরার সাথে সাথে নিজের মনের ক্যামেরায় ধরে রাখার জন্য ও এই কয়েকটা দিন সারা দিন ছুটে চলে একেবারে ক্লান্তিহীনভাবে। কিরে, তোর এখনো হয়নি? এই কি রে রাহুল, তোর আর কোনোদিন আক্কেল হবে না নাকি বলতো? আমি ঘরে তৈরি হচ্ছি, এভাবে কোনো মেয়ের ঘরে আসে, সেটাও দরজায় নক না করে। আমি যদি এখন জামা কাপড় চেঞ্জ করতাম, তুই আর কোনোদিন মানুষ হবি না বল? আমি তো ভাবলাম তুই রেডি হয়ে গিয়েছিস, তোকে তো বললাম আমার মিটিং 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তা তুই যে এখনো রেডি হোসনি সেটা তো আমি কি করে বুঝবো বলতো? তাও কোনো মেয়ের ঘরে ঢোকার আগে তোর নক করা উচিত, এটাই কমন সেন্স। আর যেটা তোর মাথায় আজও ঢুকলো না। আচ্ছা, এসেছিস যখন তখন বলতো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে? এই লেহেঙ্গাটা এবার কিনেছি, বলতো এটা পরে মানিয়েছে আমাকে? বল না। লেহেঙ্গা? সে তো ঠিক আছে, কিন্তু তুই কি এই জবরজং লেহেঙ্গা পরে ঠাকুর দেখতে যাবি নাকি? হ্যাঁ, এটা পরে হাঁটতে পারবি তো সারা রাত? কেন, এতে অসুবিধা কোথায়? ঠিক পারবো। তাহলে এটা পরবো না বলছিস? না রে, তোর ওই রোশনি বা প্রিয়ার মতো অত আধুনিক আমি হতে পারিনি, পারবও না। কিছু মনে করিস না রাহুল, স্টাইল যে কখনোই শালীনতার উপরে নয়, এটা ওরা বোঝে না। একদমই নয়, ওরা যে ধরনের পোশাক পরে ওটাকে বলে ট্রেন্ড। তুই বরং কাল সকালে পুজো দিতে যাওয়ার সময় এটা পরে যাস। এখন ক্যাজুয়াল কিছু পর, যাতে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারিস। তোর কাছে জিন্স টিন্স কিছু নেই? সত্যি করে বলতো রাহুল, তুই চাস আমি ওই রকমের খোলামেলা পোশাক পরি? আমার এই লেহেঙ্গা পরলে তোর বন্ধুরা আমাকে পিছনে গুঞ্জার মতো ব্যাকডেটেড বলে, তোকেও হয়তো আজে বাজে কিছু বলে, তাই না? না, তা নয়, তোর এসব পরে হাঁটতে অসুবিধা হবে তাই বলছি। দেখ, আমি জানি ওরা ওরা গুঞ্জাকে নিয়ে হাসি মশকরা করে, হয়তো আমাকে নিয়েও,
তুই সত্যি করে বলতো, তুই কি চাস? অদ্রিজার কথাটা শেষ হওয়ার আগেই রাহুল দুহাত দিয়ে অদ্রিজার কোমরটা জড়িয়ে ধরে, ওকে একটু কাছে টেনে নেয়, বলে ওঠে, আমি চাই তোকে ওদের থেকে হট লাগুক দেখতে। আমরা যখন রাস্তা দিয়ে যাব তখন সবাই যেন তোকে তাকিয়ে তাকিয়ে দেখে, আর একবার তোর দিকে চোখ পড়লে আর যেন কেউ চোখ ফেরাতে না পারে। স্বর্গের অপ্সরা যেন মনে হয় তোকে। এক গাঁটটা মারবো, ভাগ এখান থেকে। সকালে তো আমি শাড়ি পরে পুজো দিতে যাব, আর এটাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না রে। আমি ঠিক পারবো, দেখিস। আমার আমার কোনো অসুবিধা হবে না। আর সৌন্দর্য ব্যাপারটা মেয়েদের শরীরে থাকে না রে, থাকে ছেলেদের চোখে, বুঝলি? হাঁ দাঁড়াম। ঠিক আছে, যেমন তোর ইচ্ছা, কিন্তু মাঝপথে বলবি না হাঁটতে পারছিস না, তখন কিন্তু আমি তোর মতো মুটিকে কোলে নিয়ে বাড়ি ফিরতে পারবো না, এই পরিষ্কার বলে দিলাম। গত বছর কি কাণ্ডটাই না বাদিয়েছিলিস, মনে আছে? ফেলা পুকুর ধারে গিয়ে। আচ্ছা আচ্ছা, আর পুরনো কথা তুলে খোঁটা দিতে হবে না। আর সেটা আমার জন্য হয়নি, জুতোর হিলটা ভেঙে গিয়েই বিপদ বাড়ায়। তবে এবার আর সেরকম কিছু হবে না, দেখিস। আমি ঠিক ম্যানেজ করে নেব। আর এবার তুই ঘর থেকে যা, আমি আমি আর 5 মিনিটের মধ্যে আসছি। কেন, তোর তো জামা চেঞ্জ করা হয়ে গেছে, তাহলে আমার ঘর থেকে যাওয়ার কি আছে? এবার মুখে যা ছাইপাস ঘষবি সেটা কি কোনো পুরুষ মানুষের সামনে করা যায় না? না, যায় না। মেয়েদের সাজের জায়গায় ছেলেদের থাকতে নেই। তুই যা ঘর থেকে, না হলে আমি কিন্তু মামা মামিমাকে বলে দেব তুই আমাকে ডিস্টার্ব করছিস বলে। এই বলে অদ্রিজা রাহুলকে প্রায় ঠেলতে ঠেলতে ঘর থেকে বের করে দিয়ে আসে। তারপর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে নিজের সাজ সম্পূর্ণ করতে থাকে। এমনিতেই অনেকটা সন্ধে হয়ে গেছে। চন্দননগর তখন আলুর মেলায় সেজে উঠেছে, তাই আর বাড়িতে বসে সময় নষ্ট করার একটাও কোনো অর্থ হয় না। যত তাড়াতাড়ি সম্ভব ওদের বেরোতে হবে, আর ওদের বন্ধুরাও ওদের জন্য অলরেডি অপেক্ষা করছে। তারপর ওরা শুরু করবে প্যান্ডেল হপিং। সেই মতো ভাবতে ভাবতেই অদ্রিজা ওর বাকি মেকআপটুকু শেষ করে বাইরে বেরিয়ে আসে। এবার শুধুই আনন্দে ভেসে যাওয়া। কয়েক মুহূর্তের মধ্যে অদ্রিজা ওর সাজ শেষ করে যখন ঘরের বাইরে বেরিয়ে আসে, তখন রাহুল ওর দিকে থ হয়ে তাকিয়ে থাকে। রাহুলের কথা মতো অদ্রিজা ততক্ষণে ওর লেহেঙ্গা ছেড়ে একটা শর্ট জিন্স আর ক্রপ কুর্তি পরে নিয়েছে। আর সম্পর্কে নিজের বিস্তুত বোন হলেও ক্ষণিকের জন্য অদ্রিজার এই নতুন রূপ দেখে রাহুল যেন নিজেকে হারিয়ে ফেলে। সত্যি অদ্রিজাকে দেখে যেন তখন স্বর্গের কোনো এক মোহময়ী অপ্সরা মনে হচ্ছে। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকার মধ্যেই অদ্রিজা রাহুলের মাথায় বেশ জোরে একটা গাঁটটা কষায়, চোখের ইশারা করে এবার সত্যিই ওদের বের হতে হবে, বড্ড দেরি হয়ে যাচ্ছে। রাত তখন প্রায় 1:10। এমনিতেই গুঞ্জাদের পরিবার একটু রক্ষণশীল। রাত জেগে ঠাকুর দেখা গুঞ্জার মা কিছুতেই সমর্থন করেন না। যতই ঠাকুর দেখতে যাও না কেন, রাত 11টার মধ্যে বাড়ি ফিরে আসতেই হবে। আর সেই কারণেই গুঞ্জার আর রাহুলদের সাথে রাত জেগে ঠাকুর দেখা হয় না। তাই ও অল্প কিছু ঠাকুর দেখে নির্দিষ্ট সময়ের আগেই রাহুল, অদ্রিজা আর ওদের বাকি বন্ধুদের বিদায় জানিয়ে ফিরে আসে নিজের পাড়ায়। তারপর আর কিছুক্ষণ পাড়ার পুজো প্যান্ডেলে বসে রাত 11টার মধ্যেই নিজের বাড়ি চলে আসে সে। আর রাত 1টা নাগাদ যখন ও গভীর ঘুমে আচ্ছন্ন, এমন হঠাৎ করে অতর্কিতে কে দরজা ধাক্কাচ্ছে। গুঞ্জ বুঝতে পারে না। ধর্মনিয়ে উঠে বসে বিছানায়। শব্দটা কি সত্যিই পেয়েছে নাকি স্বপ্ন দেখছে? দ্বিতীয়বার একই শব্দ হওয়ায় নিশ্চিত হয়ে যায় গুঞ্জা। কিন্তু এত রাতে কেউ কেন আসবে? এমনিতে জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন রাত 1টার সময় গোটা চন্দননগরের রাস্তায় অনেক লোক, কিন্তু ওদের বাড়িটা কিছুটা গলির ভিতর, তাই সেখানে কেউ তো রাতে কোনো সাহায্যের জন্য কখনো আসে না। তাই কাঁপা গলায় গুঞ্জা জিজ্ঞাসা করে, কে কে ওখানে? গুঞ্জা, গুঞ্জা, দরজা খোল।
আমি অদ্রিজা। গুঞ্জা? অদ্রিজার গলা পেয়ে গুঞ্জা মনে মনে ভাবে, ওর তো এই সময় এখানে আসার কথা নয়, ওর তো পরের দিন সকালে আসার কথা, এবং তাও পুজো দেওয়ার জন্য। কিন্তু এত রাতে ও হঠাৎ এখানে কেন? একটু আগেই তো অদ্রিজার সাথে গুঞ্জার কথা হয়েছে। মায়ের কড়া শাসনের কারণে গুঞ্জা বাড়ি ফিরে এলে ওর বাকি বন্ধুরা ঠাকুর দেখতে এগিয়ে যায়, আর যাওয়ার সময় ওরা গুঞ্জাকে অল্প বিস্তর ঠাট্টাও করতে ছাড়ে না। তাহলে এখন অদ্রিজা এখানে কি করছে? কি রে, দরজাটা খোল। আসছি। বিছানা থেকে উঠে পড়ে গুঞ্জা। পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে যাওয়ার সময় আর চোখে দেখে নেয় মা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলতেই গুঞ্জা দেখে অদ্রিজা ওদের বাড়ির দরজার মুখে দাঁড়িয়ে রয়েছে। ওর চোখে মুখে তীব্র ভয়ের ছাপ। আর সব থেকে অবাক করা ব্যাপার হলো, অদ্রিজার কোলে একটা অল্প বয়সী মেয়ে। মাথাটা অদ্রিজার কাঁধে এলিয়ে গেছে, সম্ভবত ঘুমিয়ে পড়েছে ও, বা অজ্ঞান। পুরো ব্যাপারটা দেখে গুঞ্জা চরম বিস্মিত হয়ে অদ্রিজাকে অনেক কিছু জিজ্ঞাসা করতে গেলে অদ্রিজা প্রায় ওকে ধাক্কা দিয়ে ঘরের ভিতর ঢুকে আসে, আর তারপর নিজে থেকেই বলে, এই মেয়েটার ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করিস না, আমি কিছুই জানি না। মেয়েটাকে রাস্তায় পড়ে থাকতে দেখে চোখ বুঝে পালিয়ে যেতে পারিনি, তাই ওকে তোর কাছে নিয়ে এসেছি। ওকে এখনই মেডিকেল ট্রিটমেন্ট দিতে হবে। তুই তো একজন নার্স, কিছু সাহায্য করতে পারবি? সে তো না হয় হলো, কিন্তু মেয়েটার কি হয়েছে? ব্রুটালি রেপড। তারপর মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি ওখানে হঠাৎ করে গিয়ে পড়ায় ওই 3 জন ছেলে মেয়েটাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। আমি অনেক চিৎকার করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি, এমনকি রাহুলরাও নয়। ওরাও আমাকে বলেছে আনন্দের দিনে এইসব ঝামেলায় নিজেকে না জড়াতে, কিন্তু আমি ওদের কথা শুনিনি। তাই শেষ ভরসা তোর কাছে নিয়ে এসেছি, যদি তুই কিছু সাহায্য করতে পারিস তাহলে হয়তো মেয়েটা প্রাণে বাঁচবে। না হলে মেয়েটাকে চোখের সামনে মরে যেতে দেখতে হবে রে। এক নিঃশ্বাসে কথাগুলো বলার পর অদ্রিজা সামান্য সময়ের জন্য থামে। ওর কোল থেকে মেয়েটাকে নিজের কোলে নিয়ে গুঞ্জা ওর পালস বিট আর হার্টবিট দেখে নেয়। বুঝতে পারে মেয়েটা এখনও মরেনি। তবে ওকে এখনই হসপিটালে ভর্তি না করলেই নয়, সাথে সাথে ব্যাপারটা পুলিশকেও জানানো উচিত। আর সেই জন্যই গুঞ্জা প্রথম ফোন করে ও যে হসপিটালে চাকরি করে সেখানে। প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিয়ে গুঞ্জা তখনই বেরিয়ে পড়ে অদ্রিজা আর সেই কিশোরী মেয়েটাকে নিয়ে। হসপিটালে মেয়েটাকে ভর্তি করে দেওয়ার পর ফোন করে পুনরায় পুরো ব্যাপারটা জানায় ওর বন্ধু ইন্সপেক্টর রুদ্রপ্রতাপকে। কয়েক মিনিটের মধ্যেই ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ এসে পৌঁছায় হসপিটালে। গুঞ্জা তখন ডাক্তারবাবুদের সাথে মেয়েটার ট্রিটমেন্টের দিকটা দেখার জন্য ভিতরে ছিল। রুদ্রপ্রতাপ নিজেই অদ্রিজার সাথে পরিচয় করে নেয়। আচ্ছা, আপনি খুব সম্ভবত অদ্রিজা, গুঞ্জার বন্ধু। আপনি সেই মেয়েটাকে তুলে এনেছেন, তাই তো? হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। আমি অদ্রিজা, আর মেয়েটাকে আমি গুঞ্জার কাছে নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, নমস্কার, আমি ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ। আচ্ছা, একটা কথা আপনাকে বলার ছিল। আপনি দেখেছেন সেখানে 3 জন ছেলে ছিল, তাই তো? হ্যাঁ স্যার, 3 জন। আমাকে দেখে ছেলেগুলো মেয়েটাকে রাস্তায় ফেলেই পালিয়ে যায়। সেই জায়গাটা কোথায় আমাকে বলতে পারেন? তাহলে আমি একবার সেই জায়গাটায় গিয়ে একবার খোঁজ করে দেখতাম অপরাধীদের ব্যাপারে কোনো তথ্য প্রমাণ সেখানে পাই কিনা। দেখুন, আমি তো এখানকার বাসিন্দা নই, আমি ধানবাদে থাকি। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমার এক আত্মীয়ের বাড়ি আমি বেড়াতে আসি, তাই এখানকার জায়গাগুলোর নাম আমি জানি না। তবে আমি গুঞ্জাদের বাড়ির রাস্তাটা চিনতাম।
মেয়েটাকে কোলে নিয়ে আমি যখন ছুটে পালিয়ে আসতে যাই, তখন বড় রাস্তায় ওঠার পর আমি জায়গাটা অল্প বিস্তর চিনতে পারি। আর সেই জন্যই আমি মেয়েটাকে নিয়ে গুঞ্জাদের বাড়ি গিয়ে পৌঁছই। আপনি সেখানে গিয়েছিলেন কেন, সেটা কি জানতে পারি? আমার বন্ধুরা সারা রাত ঠাকুর দেখার উদ্দেশ্য নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু আমাদের এক বন্ধু রাস্তায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে আমরা বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। তখনই একজন এই শর্টকাট রাস্তাটির কথা বলে, আর আমার মামাতো ভাই রাহুলও আমাকে নিয়ে এই পথ ধরেই যাচ্ছিল, যাতে করে নাকি জিটি রোডে পৌঁছানো সুবিধা হয়। কিন্তু এখন আপনার বন্ধুরা কোথায়? ওই বাচ্চা মেয়েটাকে রাস্তায় পড়ে থাকতে দেখে নিজেরা অশান্তিতে জড়িয়ে যাওয়ার ভয়ে ওরা সবাই আমাদের ছেড়ে পালিয়ে গেছে। আর হ্যাঁ, আমি আপনাকে জায়গাটার নাম বলতে না পারলেও আপনাকে সেই জায়গাটাতে পথ চিনিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে চলুন, এতটুকু সময় নষ্ট না করে আমরা সেখানে যাই। রুদ্রপ্রতাপের কথার গুরুত্ব বুঝে অদ্রিজা নিজেও সেখানে যেতে রাজি হয়ে যায়, আর ওরা তখনই রওনা হয়ে যায়। মেয়েটি হয়তো প্রাণে বেঁচে যাবে, কিন্তু তুমি তো জানোই এটা কিন্তু পুলিশ কেস, তাই থানায় একবার ইনফরমেশন দেওয়াটা খুব জরুরি। তারপর ওনারা মেয়েটির বাবা মায়ের সাথে যোগাযোগ করবেন। আর তাছাড়াও তুমি তো বুঝতে পারছো আরও কিছু লিগ্যাল ব্যাপার স্যাপার থাকে, কারণ আফটার অল এটা একটা ক্রিমিনাল কেস তো। হ্যাঁ স্যার, আমি জানি। আমি থানায় ফোন করেছিলাম, ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ এখানে চলে আসছেন আমায় বলেছেন। তবে এখন তো পুজোর ব্যাপার, তাই হয়তো ওনার আসতে একটু দেরি হচ্ছে। তখন একজন বাদবয় এসে খবর দেয় ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ ওখানে ইতিমধ্যেই পৌঁছে গেছেন, আর গুঞ্জার বান্ধবীকেও নিয়ে কোথাও একটা গেছেন। যাক, তাহলে তো আর কোনো সমস্যা নেই। পুলিশ যখন এসে গেছে তখন ওরা ওদের কাজ করবে। কিন্তু সত্যি আমাদের সমাজটা কিছু নরাধমে পূর্ণ হয়ে উঠেছে। না হলে এইটুকু একটা মেয়ের সাথে কেউ এতটা খারাপ কাজ কি করে করতে পারে, এটা কিছুতেই আমার মাথায় আসছে না। দেখুন স্যার, মেয়েটার জামায় ওর রক্তের সাথে একটা কোনো স্টিকার আটকে রয়েছে, তাতে একটা নাম লেখা আর একটা বারকোড রয়েছে। খুব সম্ভবত মেয়েটার এই জামাটা যে মল থেকে কেনা হয়েছে এটা সেখানকার স্টিকার। হতে পারে এটা এই মেয়েটার পরিচয় খুঁজে বার করবার জন্য একটা ক্লু হতে পারে। আচ্ছা, তুমি বরং এটা ইন্সপেক্টর রুদ্রপ্রতাপকে দিও, ওর কাজে লাগতে পারে এটা। যাই হোক, মিনিট 15 তো হয়ে গেল। দেখো তো মেয়েটার পালস আর ব্লাড প্রেশারটা চেক করে কোনো ইমপ্রুভমেন্ট হলো কিনা। ইয়েস স্যার, আমি দেখছি। তবে আপাত দৃষ্টিতে দেখে যা মনে হচ্ছে মেয়েটার শারীরিক স্থিতি এখন আগের থেকে একটু ভালো। রাতটা ভালোই ভালোই কেটে গেলে মনে হয় মেয়েটা এই যাত্রায় প্রাণে বেঁচে যাবে। গুঞ্জার কথা শুনে ডক্টর সেন ওর মাথায় হাত রেখে ওকে আশীর্বাদ করে বলেন, কি বলছো মা? ও বেঁচে উঠবে কি? ও একটা নতুন জীবন পাবে। ওই শয়তানগুলো তো ওকে শেষ করেই দিয়েছিল প্রায়। একমাত্র দৈব অনুগ্রহ ছাড়া ওর বাঁচার কথাই নয়। ওই শয়তানগুলো এতটা পাশবিক প্রবৃত্তির কিভাবে হতে পারে সেটাই আমি বুঝতে পারছি না। এতটুকু একটা ছোট্ট শরীরে এত অত্যাচার কি করে কেউ করতে পারে সেটা কোনোভাবেই মাথায় আসে না। দেখুন তো ম্যাডাম, এটা চিনতে পারছেন কিনা? কথাটা বলেই ইন্সপেক্টর একটা স্কুলের ব্যাচ অদ্রিজার দিকে এগিয়ে দেন, কিন্তু সেটা স্থানীয় কোনো একটা স্কুলের ব্যাচ। অদ্রিজা ঠিক চিনতে পারে না। ও দুদিকে মাথা নেড়ে ওর কথা জানিয়ে বলে, এটা তো মনে হচ্ছে কোনো স্থানীয় স্কুলের ব্যাচ। আমি চিনতে পারছি না, না চিনতে পারছি না। কিন্তু এটা পেলেন কোথায়? আপনি যেখান থেকে মেয়েটাকে উদ্ধার করেছেন সেই ঠিকানায়। প্রথমে মনে হয়েছিল এটা বোধহয় মেয়েটার, কিন্তু কিন্তু কি? এটা যে স্কুলের ব্যাগ সেটা ছেলেদের স্কুল।
সেখানে কোনো মেয়ে পড়ার কথা নয়। তবে আরেকটা ব্যাপার হতে পারে, যদি এটা আক্রান্ত না হয়ে আক্রমণকারীর হয় তাহলে সেটা কিন্তু অস্বাভাবিক নয়। তার মানে আপনি বলতে চাইছেন যারা মেয়েটাকে আক্রমণ করেছে তারা সবাই স্কুল পড়ুয়া? মানে এটা যদি হয় তবে তো এটা সাংঘাতিক ব্যাপার। আপনি কি বলছেন সেটা সেটা ভেবে বলছেন তো? মানে এটা কি সম্ভব? ম্যাডাম, এই কবছর পুলিশে চাকরি করতে করতে আমি এত রকমের অপরাধ ঘটতে দেখেছি যে অপরাধ বিজ্ঞানে সম্ভব আর অসম্ভবের সংজ্ঞাটাই আমার কাছে এখন বদলে গেছে। আপনি কল্পনাও করতে পারবেন না মানুষ কতটা হিংস্র হতে পারে। আমি 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 কল্পনাও করতে চাই না। আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না স্যার। আপনার এখানকার কাজ হয়ে গেলে চলুন, এখান থেকে আমরা চলে যাই। এখানে যতক্ষণ থাকবো আমার আমার মেয়েটার করুণ মুখটার কথা মনে পড়বে। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। তাছাড়া মেয়েটা কেমন আছে সেটাও জানা দরকার। চিন্তা করবেন না ম্যাডাম, ওখানে গুঞ্জা আছে, ডক্টর সেন আছে, ওরা মেয়েটার জন্য বেস্ট ট্রিটমেন্ট দেবেন। সেটা ঠিক, তবে মেয়েটার বাড়িতে কিভাবে যোগাযোগ করা যায় সেটা এবার চেষ্টা করতে হবে। ঠিক তখনই ইন্সপেক্টর রুদ্রপ্রতাপের ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে গুঞ্জা ফোন করছে। গুঞ্জা, বলো, মেয়েটা কেমন আছে? আগের থেকে একটু ভালো, মনে হচ্ছে প্রাণে বেঁচে যাবে। তবে আমি তোমাকে যে জন্য ফোন করছি সেটা অন্য। দেখো, তোমাকে আমি হোয়াটসঅ্যাপ করে একটা ট্যাগের ছবি পাঠিয়েছি। ট্যাগ? কিসের ট্যাগ? মেয়েটার জামায় আটকে ছিল। মনে হচ্ছে কোনো গার্মেন্টসের শোরুম থেকে মেয়েটার জামাটা কেনা হয়েছিল। এটা সেই দোকানটারই সেলসম্যানের ট্যাগ। ওটা থেকে মেয়েটার পরিচয় খুঁজে বার করা যেতে পারে। ঠিক আছে, তুমি পাঠিয়ে দিয়েছো তো? আমি দেখছি, তারপর তোমাকে জানাচ্ছি না হয়। ওকে, তুমি দেখো কিছু খোঁজ পাও কিনা। আর মেয়েটার খোঁজ করে থানায় কেউ যোগাযোগ করেছে? এখনো পর্যন্ত না, তবে হতে পারে মেয়েটাও হয়তো সারা রাত ঠাকুর দেখবে বলেই বাড়িতে বলে বেরিয়েছে, আর সেই জন্যই ওর বাড়ির লোক এখনো পর্যন্ত কোনো খোঁজ করেনি। কাল সকাল না হলে সেটা বোঝা যাবে না। তুমি চিন্তা করো না, আমি দেখছি। মেয়েটার পরিচয় খুঁজে বার করার জন্য যতটা পারছি আমি দেখছি, আমি খুঁজে বের করার চেষ্টা করছি। ওকে, আর তুমিও সাবধানে থেকো, অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়ো না। অল দ্য বেস্ট। আচ্ছা বলে ফোনটা কেটে দেয় রুদ্রপ্রতাপ। তারপর নিজের মোবাইলের হোয়াটসঅ্যাপ খুলে ভালো করে গুঞ্জার পাঠানো জামার ট্যাগটা দেখতে থাকে। আরে আসুন স্যার, আসুন আসুন আসুন। কিন্তু এত রাতে আপনি মানে কিছু লাগবে টাকবে নাকি? মানে ওই টি শার্ট, জিন্স বা কিছু? তাছাড়া ম্যাডামের জন্য ভালো ভালো কিছু ট্রেন্ডিং কালেকশন পাবেন আমাদের শোরুমে স্যার। না ম্যানেজার বাবু, এইসবের কোনো প্রয়োজন নেই। আমি আপনার শোরুমে এসেছি একটা ইনফরমেশনের জন্য। কিন্তু তার আগে বলুন তো, এত রাতে আপনার শোরুম আজ খোলা কেন? স্যার, পুজোর বাজার বুঝতেই তো পারছেন, ছেলেমেয়েরা সারা রাত ঘুরে ঠাকুর দেখে, তাই আমাদেরও একটু বিক্রি টিক্রি হয় এই সময়। তাছাড়া কাল তো নবমী, আজ রাতেই তো শোরুম খোলা রাখি আমরা, কাল থেকে 2 দিন বন্ধ। হ্যাঁ সেটা জানি, আমি আজ রাতেই এলাম। আচ্ছা দেখুন তো, এই ট্যাগটা আপনার শোরুমের কিনা? এই বলে ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ মোবাইল ফোন থেকে গুঞ্জার পাঠানো ট্যাগটা শোরুমের ম্যানেজারকে দেখান। হ্যাঁ স্যার, এটা তো আমাদের শোরুমেরই ট্যাগ, সুনীল চন্দ্রর, ও এখানেই কাজ করে। আচ্ছা, এই সুনীল চন্দ্র নামের লোকটাকে একবার ডাকা যাবে? আসলে আমরা একটা বাচ্চা মেয়ের জামায় এই ট্যাগটা দেখতে পেয়েছি। মেয়েটির পরিচয় আমরা এখনো জানি না। ওই ভদ্রলোককে একবার জিজ্ঞেস করে দেখতাম, মেয়েটার বর্ণনা শুনে উনি আমাদের কিছু সাহায্য করতে পারেন কিনা। না না স্যার, কোথাও একটা ভুল হচ্ছে। সুনীল বাচ্চাদের জামা কাপড় সেকশনে নেই, ও আছে অ্যাডাল্ট জেন্টস গার্মেন্ট সেকশনে। আমি ওকে এখনই ডাকছি, আপনি ওর সাথে একবার কথা বলে দেখুন। জেন্টস গার্মেন্ট সেকশনে? কথাটা বলেই রুদ্রপ্রতাপ অদ্রিজার দিকে তাকিয়ে দেখে।
দেখে অদ্রিজাও ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ওদের দুজনের মনেই তখন একটাই প্রশ্ন, তাহলে খুব সম্ভবত এই ট্যাগটা এসেছে সেই আততায়ী 3 জন ছেলের কারো একজনের জামার থেকে, যাদের এক ঝলক অদ্রিজা দেখেছিল। আপনি এই সুনীল চন্দ্রকে ডাকুন, আমরা ওনার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ স্যার, আমি ওকে আসতে বলেছি, এক্ষুনি এসে পড়বে। আপনারা একটু বসুনক্ষণ, সুনীল আসছে। না, আমাদের একদমই বসার সময় নেই। আপনি একটা কাজ করুন, আপনি আমাদেরকে মেল গার্মেন্ট সেকশনে নিয়ে চলুন, আমরা সেখানে গিয়ে ওনার সাথে কথা বলবো। রুদ্রর কথা মতো সেই শোরুমের ম্যানেজার ওদের সিঁড়ি দিয়ে 3 তলায় নিয়ে আসেন। আর সেখানে 2-1 জন যে কাস্টমার ছিলেন তারা তখন নিজেদের মতো জিনিসপত্র দেখে নিতে ব্যস্ত। ম্যানেজার তাদের মধ্যে দিয়ে ওদেরকে সুনীল যে দিকটায় বসে সেদিকে নিয়ে আসেন, আর একজন লোককে ডেকে বলেন, আকাশ, এই সুনীল কোথায় রে? আমি যে ওকে নিচে কাউন্টারে ডেকে পাঠালাম, ও গেল না তো? আকাশ নামের ছেলেটি জানায় সুনীলকে সে মিনিট 15-20 দেখেনি। একজন কাস্টমারকে ও জিন্সের প্যান্ট দেখাচ্ছিল, তার সঙ্গে ট্রায়াল রুম পর্যন্ত গিয়েও ছিল। ছেলেটি খুব তাড়াহুড়ো করছিল বলে ও নিজেই ছেলেটার পছন্দ করা জিন্সের প্যান্টগুলো নিয়ে ট্রায়াল রুম পর্যন্ত গিয়েছিল। তখনই আকাশ ওকে শেষবারের জন্য দেখেছে, তারপর আর তাকে দেখতে পায়নি। আর সেই ছেলেটি, সে কোথায়? আকাশ মাথা নেড়ে জানিয়ে দেয় সেই ছেলেটি এবং তার সঙ্গে সঙ্গে সুনীল কোথায় গেছে সে ব্যাপারে তার বিন্দুমাত্র ধারণা নেই। একবার আপনাদের ট্রায়াল রুমের দিকটা দেখা যাবে? আসুন স্যার, আসুন। অদ্রিজা সেখানে দাঁড়িয়ে থাকে। ম্যানেজার আর আকাশ নামের ছেলেটিকে নিয়ে রুদ্রপ্রতাপ ছুটে যান ট্রায়াল রুমের দিকে, আর গিয়ে দেখেন পাশাপাশি 3টে ট্রায়াল রুমের 2টোর দরজা খোলা থাকলেও একটা ভিতর থেকে বন্ধ। তবে খিল দেওয়া নেই, সামান্য চাপ দিতেই দরজা খুলে যায়, আর ভিতরের মাটিতে একজন লোক তখন উপুর হয়ে পড়ে রয়েছে। লোকটিকে দেখবার সঙ্গে সঙ্গে আকাশ নামের ছেলেটি প্রায় চিৎকার করে ওঠে। প্রাথমিক আঘাতটা সামলে নিয়ে ম্যানেজার আর আকাশ মাটিতে মুখ গুজে পড়ে থাকা ছেলেটিকে বের করে নিয়ে আসে বাইরে খোলা জায়গায়। স্যার, এই তো সুনীল, কিন্তু ওর এই অবস্থা কি করে হলো কিছুই তো বুঝতে পারছি না। আমি কিছুটা হলেও বুঝতে পারছি। আপনারা সুনীল বাবুকে কোথাও বসিয়ে মুখে চোখে জল দিন, আর বিগত 15 মিনিটের মধ্যে আপনাদের মেন গেট দিয়ে যতজন লোক বের হয়েছে সিসিটিভি থেকে তাদের প্রত্যেকের ছবি বের করুন। চলুন, আমি আপনাদের সিসিটিভি কন্ট্রোল রুমে যাচ্ছি। ইন্সপেক্টর, আমরা এই শোরুমের মেন গেট বন্ধ করে দিতে পারি না? তাহলে আততায়ী হয়তো এখনো ভিতরেই থাকতে পারে। ছেলেটিকে প্রায় 15-20 মিনিট আগে ট্রায়াল রুমে যেতে দেখেছে। এখান থেকে সোজা সিঁড়ি দিয়ে নেমে গেলে বাইরে বেরোনোর মেন গেটে পৌঁছতে খুব বেশি হলে 2 মিনিট লাগবে। আমার ধারণা সেই আততায়ী এই শোরুমে এখন আর নেই, সে তার কাজ শেষ করে শোরুম থেকে বের হয়ে গেছে। তাই আমি শেষ 15 মিনিটে কে কে এখান থেকে বাইরে গেছে সেটা দেখতে চাই। ম্যাডাম, আপনি চলুন। হ্যাঁ চলুন, তবে একটা ব্যাপার একটু জেনে নেওয়ার ছিল। আচ্ছা আকাশবাবু, একটা কথা আপনি বলুন যে কাস্টমারদেরকে সুনীলবাবু জিন্সের প্যান্ট দেখাতে গিয়েছিলেন, তারা কতজন ছিল? আকাশ নামের ছেলেটি আমতা আমতা করে জানায় ওখানে একজনই এসেছিল। তবে হ্যাঁ, সেই ছেলেটি একসাথে 3টে জিন্স আর 3টে ব্ল্যাক টি শার্ট নিয়ে ট্রায়াল রুমে যেতে গিয়েছিল বা যেতে চেয়েছিল। একসঙ্গে ও সেগুলো নিয়ে যেতে পারছিল না বলে সুনীল ওর সঙ্গে যায় ওর প্যান্টগুলো হাতে নিয়ে। কিন্তু সেই প্যান্টগুলো এখন কোথায়? ম্যাডাম, তাড়াতাড়ি আসুন, আমাদের হাতে বিশেষ সময় নেই। ছেলেটা যদি আমাদের হাতের বাইরে চলে যায় তাহলে ওকে খুঁজে বের করা খুব অসুবিধা হবে। ইন্সপেক্টর রুদ্রপ্রতাপের তাড়া খেয়ে অদ্রিজা ওর সঙ্গে চলে আসে। শোরুমের ম্যানেজার ওদের নিয়ে যায় সিসিটিভি কন্ট্রোল রুমের দিকে। সেখানে গিয়ে মেন গেটের উপরে পরপর রাখা 2টো সিসিটিভি থেকে পরিষ্কার করে দেখা যায় একজন ছেলে 2:42 প্রায় ছুটতে ছুটতে মেন গেট দিয়ে বের হয়ে আসে। কিন্তু ছেলেটার হাতে কোনো প্যাকেট বা সেরকম কিছুই নেই, যেন কোনো কিছু কেনাকাটা না করেই সে বের হয়ে আসে। তাই খুব স্বাভাবিকভাবেই সিকিউরিটি গার্ড তাকে আটকায় না। ছেলেটি মেন গেট দিয়ে বের হয়ে এসে ডান পাশে ঘুরে গাড়ির পার্কিংয়ের দিকে এগিয়ে যায়। আপনাদের পার্কিং এরিয়ায় কোনো সিসিটিভি আছে? না স্যার, ওদিকে তো সিসিটিভি নেই।
পার্কিং এরিয়ার সিসিটিভি নেই শুনে রুদ্রপ্রতাপ আবারও মন দেয় মেইন গেটের সিসিটিভির ওপরে। আর মিনিট তিনেকের মধ্যেই দেখা যায় সেখানে আবার এসে দাঁড়ায় ওই ছেলেটি, তবে তার সাথে এবার আরও দুজন। আর ছেলে তিনটে সেখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে হন্তদন্ত হয়ে জ্যোতির মোড়ের দিকে এগিয়ে যায়। তার মানে ওই বাকি দুটো ছেলে পার্কিং এরিয়ায় লুকিয়েছিল ওদের বাকি দুজন সাথীর জন্য। ও আসতেই ওরা একসঙ্গে বেরিয়ে আসে। তার মানে একটা ছেলে গিয়ে ওদের প্রত্যেকের জন্য প্যান্ট আর টি শার্ট নিয়ে আসে, যেগুলো ওই পার্কিং এর অন্ধকারে ওরা পরিবর্তন করে নিয়ে চম্পট দেয়। এটা আপনি কি করে বলছেন ইন্সপেক্টর? প্রথম ছেলেটা যখন মেন গেট দিয়ে একা বের হয়ে আসে তখন ওর কোমর দেখুন কতটা চওড়া। খুব সম্ভবত ও একটার পর একটা মানে মোট 3টে প্যান্ট একসঙ্গে পড়েছে। আর যখন ওরা পার্কিং থেকে বের হয়ে আসছে তখন সেই ছেলেটির কোমর দেখুন। আশা করি আর বুঝতে অসুবিধা হবে না। আপনি একদম সঠিক বলেছেন স্যার। আমি যখন ট্রায়াল রুমে ওর জন্য টি শার্ট আর প্যান্টগুলো নিয়ে আসি তখন দেখি ও একটার উপর আরেকটা ড্রেস ইচ্ছা করে পরছে। আমি প্রথম দিকটায় বুঝতে পারিনি, কিন্তু তারপর যখন প্রতিবাদ করি, ওভাবে ওকে প্যান্টগুলো পরতে বারণ করি, তখন ছেলেটা ওর হাতে ধরে থাকা কোনো একটা লোহার টুকরো দিয়ে আমার মাথায় আঘাত করে। আমার মাথাটা তখন ঝিমঝিম করে ওঠে। আর আমার কিছু মনে নেই স্যার, আমি জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে যাই। ওদের কথার মধ্যে কখন যে সুনীল নামের ওই ছেলেটি সিসিটিভি কন্ট্রোল রুমে এসে দাঁড়িয়েছে সেটা ওরা কেউই খেয়াল করেনি। খুব সম্ভবত আকাশ নামের ছেলেটি সুনীলকে জানায় ওর সাথে দেখা করার জন্য ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ এসেছেন। তার সঙ্গে একজন ভদ্র মহিলাও রয়েছেন। জ্ঞান ফিরে আসার পর একটু সুস্থ বোধ করলে সুনীল তাই সরাসরি সিসিটিভি মনিটরিং রুমেই চলে আসে। আপনার শরীর এখন কেমন আছে সুনীল বাবু? স্যার, মাথার যেখানটায় ছেলেটা মেরেছে সেখানটায় কিছুটা ব্যথা করলেও এমনিতে ঠিক আছে। দেখুন, ঘটনাটা কাকতালীয় হলেও আমরা কিন্তু আজকের এই ঘটনার জন্য আপনার সাথে দেখা করতে আসেনি। এসেছিলাম এর আগে আপনি কাউকে জিন্সের প্যান্ট বিক্রি করেছিলেন তার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। কিন্তু এই আততায়ীর অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের কাজে সুবিধাই করে দিল। এবার আপনি বলুন তো, এই ছেলেটিকে আপনি কি আজকের আগে কোনোদিন জামা কাপড় কিছু বিক্রি করেছেন? ছেলেটিকে আপনার শোরুমে আগে কখনো এসেছিল? হ্যাঁ স্যার, এসেছিল একদিন অনেক রাত্রে। তখন আমি আমার সেকশনটা বন্ধ করে নিচে ম্যানেজারবাবুর ঘরে রিপোর্ট করতে যাচ্ছিলাম। ঘড়িতে সময় তখন প্রায় রাত 10টার আশেপাশে। তখন ওই ছেলেটি হঠাৎ করে এসেছিল আর খুব তাড়াহুড়ো করে একটা জিন্সের প্যান্ট নেওয়ার জন্য জোরাজোরি করছিল। সেটা কবে আপনি মনে করতে পারেন? সেভাবে দিনটা মনে পড়ছে না, তবে দিন 4-5 আগে। আমি আপনাকে সাহায্য করছি। গত সপ্তাহে বুধবার কি? হ্যাঁ স্যার, ঠিক বলেছেন, বুধবার। আসলে বৃহস্পতিবার তো আমার ডে অফ, তাই আগের দিনে সমস্ত হিসাব মিটিয়ে বাড়ি যাই। ওই দিনটা বুধবারই ছিল। ইয়েস স্যার। কিছু মনে করবেন না ইন্সপেক্টর রুদ্র, আপনি কি করে জানলেন ছেলেটি এখানে গত বুধবার রাত্রি 10টার সময় এসেছিল? এটা আপাত দৃষ্টিতে আমার অনুমান ধরতে পারেন, তবে গত বুধবার ঠিক এই একই রকম একটা ঘটনা এখানে ঘটে গেছে। রাত্রি ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে প্রাইভেট টিউশন পড়ে ফেরার সময় এক ক্লাস 11-এর ছাত্রীর ওপর চড়াও হয়েছিল 3 দুষ্কৃতী। মেয়েটিকে সাইকেল থেকে নামিয়ে তারা টেনে নিয়ে যায় রাস্তার পাশে কোনো অন্ধকার জায়গায়। তারপর আমি বুঝতে পেরেছি আপনাকে আর কিছু বলতে হবে না। তার মানে আপনার অনুমান অনুসারে আজকের ঘটনাটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। এই চক্রটা এইভাবেই আক্রমণ করছে সাধারণ পথ চলতি একা ফেরা মেয়েদের ওপর। একদমই ঠিক বলেছেন ম্যাডাম। ঠিক আছে, চলুন, আমাদের এখান থেকে যেতে হবে। তবে তার আগে গত বুধবার রাত্রি 10টার আশেপাশে একবার সিসিটিভি ফুটেজটা শুধু দেখে নেব। সেই ছেলেটা আর এই ছেলেটা একই মানুষ কিনা সেটা দেখতে হবে। সেটা দেখে নিবার পর মিনিট 5 মধ্যে ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ এবং অত্রিজা বেরিয়ে আসেন শোরুম থেকে। এবার আমাদের গন্তব্য কোথায় স্যার? রুদ্রপ্রতাপ উত্তর দেন তার বাড়ি জ্যোতির মোড়ে, এবং সেখান থেকে ভদ্রেশ্বরের দিকে একটু এগোলেই চন্দননগরের বিখ্যাত রানীমার পুজো। জ্যোতির মোড় থেকে সামান্য ঢুকে গিয়ে তিমাথা মোড়ে এই পুজোর আয়োজন হয়। চন্দননগরের সব থেকে বড় এবং ঐতিহ্যশালী পুজোগুলোর মধ্যে রানীমা অন্যতম।
তাই সেই হিসাব করে ওখানে প্রায় সারা দিনই বহু মানুষের ভিড় লেগেই থাকে। তাই রুদ্রপ্রতাপেরও মনে হয় শয়তানগুলো নিশ্চয়ই ভিড়ের মধ্যে নিজেদের আত্মগোপন করার অভিপ্রায়ে সেই দিকেই গিয়ে থাকবে। তাছাড়া ওই তেমাথা মোড় থেকে ওরা স্ট্র্যান্ডের দিকে কিংবা গোন্দলপাড়া ঘাটের দিকে অথবা বারাসাত গেট হয়ে ভদ্রেশ্বরের দিকেও পালিয়ে যেতে পারে। সেক্ষেত্রে ওদের আত্মগোপন করে নেওয়াটা অনেক বেশি সহজ। তবুও রুদ্রপ্রতাপের মনে হয় সেখানে তাদের একবার হলেও যাওয়া উচিত। বলা তো যায় না, রানীমার আশীর্বাদে যদি একবারের জন্য ওই শয়তানগুলোকে তারা হাতের নাগালে পেয়ে যায়। কিন্তু এত ভিড়ের মধ্যে ওরা একবার মিশে গেলে ওদের খুঁজে পাওয়া তো প্রায় অসম্ভব। সেটা ঠিক, তবে জানেন তো ম্যাডাম, এই ধরনের অপরাধীদের আলাদা করে চিনতে হয় না। নিজেদের ওপরে এদের নিয়ন্ত্রণ এতটাই কম হয় যে ভিড়ের মধ্যেও এরা নিজেদের উপস্থিতি ঠিক প্রমাণ করে নিজেদের কুকর্মের মাধ্যমে। ইন্সপেক্টর রুদ্রপ্রতাপের কথার অর্থ অদ্রিজা খুব ভালোই বুঝতে পারে, আর সেই মতো ও প্রত্যুত্তরে কিচ্ছু না বললেও মাথা নেড়ে সম্মতি জানিয়ে ওর সঙ্গে এগিয়ে চলে। রাস্তার দুপাশে তখনও বেশ কিছু ঘর ফিরতি মানুষের ভিড়, কিন্তু তাদের মধ্যে ওই 3 ছেলেকে ঠিক কিভাবে পাওয়া যাবে বা আদৌ পাওয়া যাবে কি না সেটা অদ্রিজা ঠিক বুঝে উঠতে পারে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর রুদ্রপ্রতাপের সন্দেহ যে একেবারে সঠিক সেটাও বুঝতে পারে। একটা হঠাৎ করে গজিয়ে ওঠা চেঁচামেচির শব্দ শুনে। তখন ঘড়িতে প্রায় 4:10, অথচ কোনো একটা ঘর ফিরতি ঠাকুর দেখার ছেলে মেয়েদের ভিড়ের মধ্যে হঠাৎই কয়েকজনকে বেশ জোরে চিৎকার করতে শোনা যায়। কিছুক্ষণ শোনার পরেই ওরা বুঝতে পারে চিৎকারের বিষয়বস্তুটা ওরা যেরকমটা অনুমান করেছিল ঠিক সেরকম। ওই গ্রুপের মধ্যে যে মহিলারা ছিলেন তাদের উদ্দেশ্যে বাইরের কিছু ছেলে অশ্লীল কোনো কটূক্তি করেছে, আর তার থেকেই যত অশান্তির সূত্রপাত। একটু দাঁড়িয়ে দেখার পরেই অদ্রিজারা বুঝে যায় অভিযুক্ত ছেলেদের সংখ্যা 3, আর খুব সম্ভবত তারা প্রত্যেকেই কালো রঙের টি-শার্ট পরে আছে। মুখে কিছু না বললেও ইন্সপেক্টর রুদ্রপ্রতাপকে চোখের ইঙ্গিতে অদ্রিজা বুঝিয়ে দেয় এই অভিযুক্ত ছেলেগুলোই ওদের খুঁজতে আসা 3টে ছেলে হলেও হতে পারে। আমি পুলিশের ইউনিফর্ম পরে আছি, এখনই ওদের চেস করলে অসুবিধা। এই মুহূর্তে ওরাই যে সেই অভিযুক্ত 3টে ছেলে তার কোনো প্রমাণ আমাদের হাতে নেই। ওদের যে করেই হোক ভিড় থেকে আলাদা করে আনতে হবে। আপনি একটু ডিস্টেন্সে দাঁড়ান অফিসার, আমি দেখছি কি করা যেতে পারে। এই বলে অদ্রিজা ভীষণ স্মার্টলি এগিয়ে যায়, আর কোনোভাবে ছেলেগুলোর হয়ে এমনভাবে কথা বলে যেন ওই ছেলেগুলো ওর পরিচিত। ওরা ওর সঙ্গেই এতক্ষণ ছিল, আর ওরা ওরকম ছেলে নয়। কোনো একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আর একজন মহিলা হিসাবে অদ্রিজা ওই ছেলেগুলোকে সমর্থন করায় ব্যাপারটা বেশি দূর এগোয় না। আর ইন্সপেক্টর রুদ্র একটু দূরে একটা অন্ধকার থেকে ব্যাপারটা লক্ষ্য করতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যেই অদ্রিজা ছেলে 3টিকে ওই ঝামেলা থেকে বের করে নেয়। ওদের সঙ্গেই একসাথে জিটি রোড বরাবর ভদ্রেশ্বরের দিকে হাঁটা শুরু করে। তুমি কে গো? হঠাৎ করে আমাদের সাহায্য করতে কোথায় কোথায় গেলে? আরে আমার কোনো মতলব নেই, চন্দননগরে ঠাকুর দেখতে বেরিয়েছি, বন্ধুরা সাথে ছিল, আর হাঁটতে না পেরেই সবাই ফিরে গেছে। একা একা হাঁটতে ভালো লাগছিল না, তাই তোদের মতো 3টে হ্যান্ডসাম ছেলেকে দেখে ভাবলাম তোদের সাথেই বাকি ঠাকুরগুলো দেখবো। তোদের কোনো অসুবিধা নেই তো? কিসের অসুবিধা? তোরা কি এই 3জন ছেলেই বেরিয়েছিস, না দলে আর কেউ ছিল? আমার তো মনে হচ্ছে তোদের ওই স্ট্যান্ডের ওখানে দেখলাম। আমরা ওদিকে গিয়েছিলাম, তারপর ওই দিক দিয়ে এসে এখন এই ভদ্রেশ্বর দিকে যাচ্ছি। কিন্তু তখন তো তোদের সঙ্গে একটা মেয়ে ছিল, হ্যাঁ? সেই মেয়েটা কোথায় গেল? ও বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? নাকি মেয়েটার চরম সর্বনাশ করে রাস্তার পাশে কোনো অন্ধকারে ফেলে দিয়েছিস? তোদের মতো ছেলেদের একটু বিশ্বাস হয় না। তাতে তোমার কি?
মেয়েটা কি তোমার কেউ হয় নাকি? না, আমার কেউ হয় না, তবু দেখলাম বলে সন্দেহ হলো, তাই জিজ্ঞেস করছি। আরে না না, সেসব কোনো ব্যাপার নয়। মেয়েটি আমাদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল, সারা রাত ঘুরেছে, এখন ক্লান্ত হয়ে বাড়ি চলে গেছে। এতে সন্দেহ করার কোনো কারণ নেই। অদ্রিজা বুঝতে পারে এই ছেলেটি একমাত্র সুস্থ অবস্থায় থাকলেও বাকি দুই ছেলে মদের নেশায় প্রায় বিভোর। ছেলেগুলোর মুখ থেকে স্পষ্ট করে অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে, একটা কথাও স্পষ্টভাবে মুখ দিয়ে বেরোচ্ছে না। মনে মনে সমস্ত হিসেবগুলো অদ্রিজা মিলিয়ে নেয়। এই যে ছেলেটা সুস্থ এবং স্বাভাবিক, সেই ছেলেটাই শপিং মলে গিয়ে বাকি দুজনের জন্য প্যান্ট আর টি শার্ট চুরি করে এনেছে, আর বাকি দুটো মদ্যপ ছেলে নিচে ওর জন্যই অপেক্ষা করছিল। ছেলেগুলোর শারীরিক গঠন মোটামুটি একই হওয়ায় একজনের মাপেই তিনজনের জামা এবং প্যান্ট হয়ে গেছে। তার মানে এরা এভাবেই প্রতিটা অপারেশন করে। হাতের ইঙ্গিতে ইন্সপেক্টর রুদ্রপ্রতাপকে কাছে ডেকে নিয়ে অদ্রিজা বলে ওঠে, আমাকে মিথ্যা বলিস না। তোরা যখন মেয়েটাকে খুন করতে চাইছিলিস তখন আমি সেখানে গিয়ে পড়ি, আর আমাকে দেখেই তোরা সেখানে মেয়েটাকে ফেলে রেখে পালিয়ে যাস। এত তাড়াতাড়ি তোরা আমাকে ভুলে গেলি? কে তুই? তুই কি সেখান থেকে আমাদের পিছু নিয়েছিস? আর ওই মেয়েটা তোর কে হয়? মেয়েটা আমার পরিচিত কেউ হয় না, কিন্তু তোরা শুধু ওই মেয়েটার নয়, আজ আমাদের মতো সমস্ত মেয়েদের শত্রু। আর আমি পুলিশ নই, তবে তোরা ভাবিস না এই মুহূর্তে পুলিশ তোদের উপরে নজর রেখেছে। তোদের লকআপে ঢোকাটা এবার শুধু সময়ের অপেক্ষা। অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে আবেগতাড়িত হয়ে অদ্রিজা কথাটা বলে ফেলায় যে কত বড় একটা ভুল করে ফেলেছে সেটা বুঝতে পারে অল্পক্ষণের মধ্যেই। মুস্তাক নামের ছেলেটি ওকে সজোরে একটা ধাক্কা মারলে অদ্রিজা ছিটকে গিয়ে পড়ে রাস্তার ধারে ফুটপাতের ওপর। আর সেই সুযোগেই শৈবাল আর মুস্তাক নামের ছেলে দুটো রাস্তার দুদিকের দুটো গলি ধরে প্রাণপণে ছুটে পালিয়ে যায়। ওরা যাওয়ার সময় ওদের তৃতীয় বন্ধু জয়ন্তর উদ্দেশ্যে কিছু একটা চিৎকার করে বললেও ঘটনার আকস্মিকতায় জয়ন্ত অল্প ঘাবড়ে যায়। আর সেই সুযোগেই ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ পিছন থেকে ওদের দিকে ছুটে এসে জয়ন্তর জামাটা পিছন থেকে টেনে ধরে। মাটিতে পড়ে গেলেও অদ্রিজা পরিষ্কার দেখতে পায় ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ জয়ন্তর জামার নাগাল পেয়ে গেছে, আর সেটা ওই গলির মুখ থেকে ক্ষণিকের জন্য দাঁড়িয়ে লক্ষ্য করেছে মুস্তাক এবং শৈবাল। তারপর অত্যন্ত অসভ্য ভাষায় দুটো গালি দিয়ে ওরা ছুটে গলির ভিতরে অন্ধকারে হারিয়ে যায়। আর ওদিকে ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ ততক্ষণে জয়ন্তকে পিচ মোড়া করে বেঁধে ফেলেছে, আর হাঁটু দিয়ে ওর পিঠে চেপে রেখেছে, ওকে রাস্তায় উপুর করে ফেলে দিয়েছে। এবার ওর পিঠের ছাল তুলে ওর থেকে সহজেই ওর বাকি দুই সঙ্গীর নারী নক্ষত্র বের করা অসম্ভবের ব্যাপার হবে না। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, কিন্তু কিন্তু খারাপ লাগছে। আমার তাড়াহুড়ো করার জন্যই ওই আসল শয়তান দুটো আপনার নাগাল থেকে বেরিয়ে গেল। কোনো ব্যাপার নয় ম্যাডাম, একটাকে তো হাতে পেয়েছি, এটার থেকে বাকি দুটো ঠিকানা বের করে নেব। এবার চলুন, আমাদের এবার ডক্টর সেনের কাছে একবার যেতে হবে। মেয়েটা যদি কথা বলার মতন জায়গায় আসে তাহলে ওর থেকে একটা জবানবন্দি নিতে হবে। ঠিক আছে, তাই চলুন। আর হেঁটে যাওয়ার রিস্ক না নিয়ে ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ থানায় ফোন করলে মিনিট কয়েকের মধ্যেই দুজন হেলমেট পরা সিভিক ভলেন্টিয়ার দুটো বাইক নিয়ে সেখানে এসে পৌঁছন। আর তাদের একটাতে সওয়ার হয়ে রুদ্রপ্রতাপ আর অদ্রিজা এগিয়ে যায় হসপিটালের দিকে, আর অন্যটিতে সেই জয়ন্ত নামের ছেলেটাকে থানায় পৌঁছে দেওয়া হয়। রুদ্রপ্রতাপ নির্দিষ্ট নির্দেশ দিয়ে দেয় এবং ওরা যে যার পথে এগিয়ে যায়। হসপিটালে পৌঁছতেই গুঞ্জা ওদের জানায় মেয়েটার শারীরিক অবস্থা এখন একেবারেই বিপদমুক্ত, তবে অত্যন্ত মানসিক যন্ত্রণা এবং শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মেয়েটা অত্যন্ত দুর্বল, এখনও ঘুমাচ্ছে। তবে মাঝে মাঝে মেয়েটি খণ্ড খণ্ড যে কথাগুলো বলছে সেগুলো চললে খানিকটা এইরকম দাঁড়ায়। দেখো রুদ্র, মেয়েটি এখনো পর্যন্ত টুকরো টুকরো যে কথাগুলো বলেছে সেগুলো জুড়লে অনেকটা এরকম দাঁড়ায়। বন্ধুদের থেকে চরম বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে সে।
ওর সাথে 3 জন পুরুষ আর একজন মহিলা বন্ধু, মানে বান্ধবী ছিল। ওদের দুজনের উপরেই ওরা। মেয়েটির সাথে আরো একজন? হ্যাঁ রুদ্র, মেয়েটি সেরকমই বলেছে। ওর নিজের নাম সুতপা, সুতপা মাঝি, আর ওর বন্ধুর নাম খুব সম্ভবত অনু। যখনই ঘুম ভাঙছে তখনই সুতপা বারবার করেই অনুরোধ করছিল আমরা যেন অনুকে বাঁচাই। অনু? কিন্তু যেখানে আমরা সুতপাকে উদ্ধার করি সেখানে তো আর কেউ ছিল না। ম্যাডাম, এরা যে কতটা নিকৃষ্ট হতে পারে আপনি আন্দাজ করতে পারবেন না। আর গুঞ্জা, তোমাকে একটা কথা বলে রাখি, এই অপরাধীদের মধ্যে একজনকে আমরা হাতে পেয়েছি। আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, সুতপা হয়তো প্রাণে বেঁচে গেছে, কিন্তু অনু এখনো বেঁচে আছে কিনা তা আমরা কেউ জানি না। তবে সে পৃথিবীর যেখানেই থাক, আমি তাকে ফিরিয়ে নিয়ে আসবো, জীবিত অথবা মৃত। ইন্সপেক্টর, এই লড়াইটা আপনার একার নয়, এটা সম্পূর্ণ নারী জাতির সুরক্ষার লড়াই। আমার বন্ধু এবং পরিবারের লোকেরা কিভাবে নিজেদের দায়িত্ব এড়িয়ে গেছে তা আমি নিজের চোখের সামনে দেখেছি। আর ঠিক একই জায়গায় কিভাবে আপনি লড়াই করছেন সেটাও আমি দেখতে পাচ্ছি। তাই এই লড়াইটায় আমি আপনার সঙ্গে যেতে চাই। অদ্রিজা একদম ঠিক বলেছে। মেয়েটা এই মুহূর্তে বিপদমুক্ত, ওষুধের প্রভাবে ঘুমিয়ে আছে। ওর এখন টানা ঘুম প্রয়োজন, তাই এখন না আমার আর এখানে থাকার তেমন প্রয়োজন নেই। আমরা দুজনেই তোমার সঙ্গে যাব। অবশ্য তোমার যদি কোনো অসুবিধা না থাকে তবেই। না না, তার কোনো দরকার নেই। আমি থানা থেকে আমার প্রয়োজনীয় সাপোর্ট চেয়ে নেব। তোমাদের আর বিপদের মধ্যে জড়িয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। আজ যদি এই ছেলেগুলো ধরা না পড়ে, তাহলে আগামীকাল আমি, অদ্রিজা কিংবা আমাদের মতো সেই সমস্ত মেয়ে যারা প্রয়োজনে অপ্রয়োজনে সন্ধ্যার পর রাস্তায় বের হয়, তারা কেউ বিপদমুক্ত বলে তোমার মনে হয় রুদ্র? নিজেদের বিপদমুক্ত করতে গেলে বিপদের থেকে মুখ ফিরিয়ে না থেকে বিপদের কারণগুলোকে সমূলে উৎপাদিত করতে হবে। আর সেটা যতক্ষণ না আমরা বুঝতে পারবো ততক্ষণ আমরা কেউই বিপদমুক্ত নই। স্যার, আমার মনে হয় গুঞ্জা ঠিকই বলেছে। আমাদের আর এতটুকু সময় নষ্ট না করে বের হয়ে পড়তে হবে। হয়তো অনু বলে মেয়েটা এখনো বেঁচে আছে। এখনো ওর কাছে পৌঁছাতে পারলে মেয়েটাকে সুতপার মতো প্রাণে বাঁচানো সম্ভব হবে। ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ বেশ বুঝতে পারে ওদের যুক্তি একেবারে সত্যি। এখন কোনো মেয়েরাই নিরাপদ নয়। নরাধম শয়তানদের তবু শনাক্ত করা যায়, কিন্তু বন্ধুর বেশে লুকিয়ে থাকা বহুরূপী গিরগিটিগুলোকে তাদের শনাক্ত করা যে খুব কঠিন। ডক্টর সেনের কাছে বিদায় নিয়ে ওরা 3 জনই বেরিয়ে আসে হসপিটাল থেকে। স্যার, বিশ্বাস করুন, আমি ওদের ব্যাপারে কিছুই জানি না। আমরা একটা কোচিং সেন্টারে পড়ি, সেখানে 2 দিন আগেই ঠিক হয় রাত জেগে ঠাকুর দেখার। সেই মতোই আমরা বেরিয়েছিলাম। পথে কিছুটা যাওয়ার পরপরই আমি দেখি ওদের পকেটে মদের ছোটো বোতল। বিশ্বাস করুন স্যার, আমি ওসব খাই না। আমার বাবা খুব রাগী। আমি যদি মদ খাই জানতে পারলে বাবা আমাকে মেরে ফেলবে। আমি ওদের বারবার করে বারণ করছিলাম মদ না খেতে, কিন্তু ওরা আমার একটা কথা কানে নেয়নি স্যার। তুই সুতপা মাঝি বলে কাউকে চিনিস? না স্যার, চিনি না স্যার। আর অনু? বিশ্বাস করুন স্যার, এই নামে আমি কাউকে চিনি না। এটা কারা? ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ, এই ছেলেটা হয়তো সত্যি কথা বলছে। কারণ বাকি 2টা ছেলে মদ খেয়ে সম্পূর্ণ বেসামাল অবস্থায় থাকলেও এ কিন্তু সত্যি মদ খায়নি। আর চোখে একবার অদ্রিজার দিকে তাকিয়ে ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ আবারও জয়ন্তর দিকে তাকিয়ে বলে, তোরা যে স্যারের কোচিংয়ে পড়িস তার ঠিকানাটা দে, সেখান থেকে আমি তোর সঙ্গীর বাড়ির ঠিকানা খুঁজে বের করে নেব। না স্যার, আমরা দুটো পাই পড়ি, আপনি ওদের কথা কাউকে বলবেন না। হঠাৎ করে ওরা আমাকে একটা জায়গায় বসতে বলে, নিজেরা তারপর কোথায় চলে যায়, আর তখনই গিয়ে ওই মেয়েটির সঙ্গে অসভ্যতা করে। ওরা যখন ফিরে আসে আমি তখনই বুঝতে পারি ওরা নিশ্চয়ই খারাপ কিছু একটা করেছে। আমি ওদের অনেকবার বারণ করি,
ওরা কি করেছে সেটা বারবার করে জানতে চায়, কিন্তু ওরা সাথে সাথে আমাকে খুব খারাপ খারাপ কথা বলে স্যার। আর আমি তখনই ঠিক করি আর সকাল হলেই আমি থানায় গিয়ে ওদের নামে অভিযোগ করবো। ওদের জামা কাপড়ে অনেক কাদা, মাটি আর রক্তের ছিটেও লেগেছিল। ওরা আমাকে দিয়ে একটা শপিং মল থেকে নতুন জামা প্যান্টও চুরি করায়। ছেলেটার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে রুদ্রপ্রতাপ, তারপর কিছু না বলে চেয়ার থেকে উঠে চলে যায় পাশের ঘরে। ইন্সপেক্টর, আমার মনে হচ্ছে এই ছেলেটা সত্যি কথাই বলছে। হ্যাঁ, সত্যি কথাই বলছে। আমার কিন্তু এটা মনে হচ্ছে না ম্যাডাম। ছেলেটা বন্ধুদের সাথে সারা রাত ঠাকুর দেখতে বেরিয়েছে, অথচ তাদের ঠিকানা বা মোবাইল নাম্বার জানে না। এটা প্রায় অসম্ভব। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ছেলেটাই ওর বাকি দুই বন্ধুর জন্য শপিং মল থেকে প্যান্ট নিয়ে এসছে। আর আমার ধারণা ছেলেটা মিথ্যে বলছে আর আমাদের হাতে ধরা পড়ে গিয়ে ভালো সাজার চেষ্টা করছে। এই ছেলেটাও ওদের মতোই সমান দোষী। কিন্তু অপু নামে মেয়েটি, তার কি হবে রুদ্র? সুতবা বলে মেয়েটি যেখানে ছিল অপু সেখানে নেই, এটা নিশ্চিত। কিন্তু কোথায় আছে সেটা বের করার জন্য ওর বাকি দুই বন্ধুর খোঁজ পাওয়াটা খুব দরকারি। ছেলেগুলো এতটাই শিয়ানা যে এই মুহূর্তে এই জয়ন্ত বলে ছেলেটার ফোনে কোনো ফোন ওরা করবে না। আর আগে সমস্ত কল লিস্ট ছেলেটা ডিলিট করে দিয়েছে। এরপরে ওর ফোন থেকে বাকিদের নাম্বার বের করা সম্ভব, কিন্তু তাতে সময় লাগবে, আর এতটা সময় আমাদের হাতে নেই। স্যার, ল্যান্ডলাইনে একটা কল এসেছে। রুদ্রপ্রতাপের কথার মধ্যিখানেই একজন বয়স্ক কনস্টেবল এসে খবর দেয় থানায় ইন্সপেক্টর রুদ্র ল্যান্ডলাইনে একটা জরুরি ফোন এসেছে। আরে দাদা, আপনি দেখুন না কি বলছে। পুজোর বাজার, কোথাও কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে হয়তো। না স্যার, আমি জিজ্ঞাসা করেছিলাম, বলছে আপনাকে কথাটা বলবে। আর কথা শুনে মনে হলো কারোর একজনের মুক্তির ব্যাপারে কিছু বলতে চাইছে। সেই কনস্টেবল ভদ্রলোক কথাটা বলার সঙ্গে সঙ্গে রুদ্রপ্রতাপ প্রায় ছুটে গিয়ে ফোনটা ধরে। অদ্রিজা আর গুঞ্জাও ওর পিছু পিছু যায়। হ্যালো, আমি রুদ্রপ্রতাপ কথা বলছি। আপনি কে কথা বলছেন? এই আমি কে বলছি সেটা জেনে তোর কোনো কাজ নেই। শুধু এটা জেনে রাখ, একটা মেয়ে মারতে গিয়েও মেয়েটা প্রাণে বেঁচে গেছে, আর একটা কিন্তু আমাদের হাতের মুঠোর মধ্যেই আছে। অপু? হ্যাঁ হ্যাঁ, অপু। যদি ওকে ফেরাতে চাস তাহলে আমাদের বন্ধুকে ছেড়ে দে। আমরা কথা দিচ্ছি মেয়েটাকে প্রাণে মারবো না। ঠিক আছে, আমি জয়ন্তকে ছেড়ে দিচ্ছি, তোমরা অপুকে থানায় পৌঁছে দাও। বেশি চালাক সাজার কোনো দরকার নেই। আমাদের বন্ধু আমাদের কাছে এসে পৌঁছাবে, তারপর আমরা অপুকে ছেড়ে দেব। আর সেটা কোথায় তারপরে জানাবো। মনে রাখিস, যদি আমাদের বন্ধুকে ছেড়ে দেওয়ার পর তাকে ফলো করিস তাহলে তোদের কপালে কিন্তু চরম দুর্ভোগ আছে। এটাকে কুচো কুচো করে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব। কোন রকম চালাকি কিন্তু আমরা সহ্য করব না। কথাটা বলার পরেই ফোনটা কেটে যায়। ইন্সপেক্টর রুদ্রর কথা থেকে ততক্ষণে গুঞ্জা আর অদ্রিজা মোটামুটি আন্দাজ করে নিয়েছে তাদের বক্তব্য কি। এই ছেলেটাকে আমরা ছেড়ে দেব? একেবারেই নয়, উল্টে আমাদের ওই শয়তান দুটোকে অ্যারেস্ট করতে হবে, সাথে অপু নামের মেয়েটিকেও নিরাপদে ফিরিয়ে আনতে হবে। অবশ্য যদি এখনো মেয়েটা বেঁচে থাকে তবেই, কিন্তু কি করে এটা করা যায় সেটাই ভাবছি। আচ্ছা, ছেলেটা কোথা থেকে ফোন করেছিল সেটা কিছু ধারণা করতে পারলে? ঠিক বুঝতে পারলাম না, তবে পাশ থেকে একটা মৃদু লঞ্চ চলার আওয়াজ আসছিল, আর ছেলেটা বলল অপুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেবে। আমার ধারণা ওরা গঙ্গার কাছাকাছি কোথাও আছে, কারণ এখানে গঙ্গা ছাড়া আর কোনো নদী নেই যাতে লঞ্চ চলতে পারে। তোমাদের সাথে ওই ছেলেগুলোর দেখা হয়েছিল বারাসাত গেটের কাছে, তার মানে ওরা হয়তো তেলিনীপাড়া শ্যামনগর ঘাটের কাছে আছে। পুজোর দিনগুলো তো সারা রাত লঞ্চ চলে, ওরা হয়তো লঞ্চের কাছাকাছি, মানে নদীর চরে কোথাও ঘাপটি মেরে লুকিয়ে আছে। আমারও সেই রকম মনে হয় গুঞ্জা। আমাদের এখনই ওখানে যেতে হবে। তুমি জায়গাটা চিনে যেতে পারবে তো? তবে অদ্রিজা ম্যাডামকে কিন্তু ওরা চেনে, ফলে ওনার যাওয়াটা ঠিক হবে না। স্যার, মেয়েদের একটা ব্রহ্মাস্ত্র আছে যার নাম মেকআপ। আপনি আমাকে 5 মিনিট সময় দিন, আমি কথা দিচ্ছি। শুধু ওরা কেন, আপনিও আমাকে দেখে চিনতে পারবেন না। চরম দুশ্চিন্তার মধ্যেও অদ্রিজার এই সামান্য রসিকতাটা শুনে সামান্য হেসে ওঠে ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ। মাথা নেড়ে সম্মতি জানাতে অদ্রিজা গুঞ্জাকে নিয়ে পাশের একটা রুমে চলে যায়।
জানিস গুঞ্জা, আমি যখন এই লেহেঙ্গাটা পরে বাড়ি থেকে বের হতে যাচ্ছিলাম, তখন রাহুল এটা দেখে রসিকতা করেছিল। আমি বুঝতে পেরেছিলাম রসিকতার আড়ালেও আসলে আমাকে এমন পোশাক পরার জন্য ইঙ্গিত করতে চাইছিল, যাতে আমার শরীরের বেশিটাও দেখতে পায়। আসলে পুরুষ মানুষদের মনের ভিতরে বসে থাকা অসুর মেয়েদের এই শরীরটাই শুধু চায়। রাহুল, জয়ন্ত কিংবা ওর বাকি দুই বন্ধুও তার ব্যতিক্রম নয়। আর যে লজ্জা সম্ভ্রম মেয়েদের সব থেকে বড় সম্পদ, সেটাই কখনো কখনো বাজি রাখতে হয় এই অসুরদের বধ করার জন্য। অদ্রিজার এই কথার উত্তরে বলার মতো কিছু গুঞ্জার সত্যিই জানা নেই। তবে ও বুঝতে পারে অদ্রিজার কথাটা বোধহয় সম্পূর্ণ সত্যি। এই পুরুষ সমাজের ভিতর যেমন ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ আছে, তেমনি রাহুল, জয়ন্ত এরকম পশুরাও রয়েছে যাদের সংখ্যা অনেক বেশি। আর সেই কারণেই ইন্সপেক্টর রুদ্রপ্রতাপের লড়াইটা এখন এতটা কঠিন। তেলিনীপাড়া ফেরিঘাটের কাছে হঠাৎই এসে দাঁড়ায় দুজন যুবতী রমণী। দুজনেরই পরনে তখন বেশ আধুনিক পোশাক। বোঝাই যায় সারা রাত দুজনে ঘুরে ঘুরে ঠাকুর দেখে এখন অতিরিক্ত ক্লান্ত। এবার নৌকো ধরে ওরা ফিরে যাবে উত্তর 24 পরগনার শ্যামনগর। সবই হলো বুঝলি, কিন্তু এভাবে দুজনে ঘুরে সেভাবে মজা হলো না। সাথে কয়েকটা হট অ্যান্ড হ্যান্ডসাম ছেলে না থাকলে ঘোরার মজাটা ঠিক হয় না। যেহেতু অদ্রিজার গলা ওরা চেনে, তাই ওকে যতটা সম্ভব চুপ করেই থাকতে দেখতে বলেছে রুদ্রপ্রতাপ, যাতে ছেলেগুলো আগে থাকতে বুঝতে না পারে। প্রাথমিকভাবে ওদের একটা ভয় ছিল, যদি ওরা নৌকা ধরে ওপারে চলে যায় তাহলে সামনে শ্যামনগর স্টেশন, আর হয়তো ওদের খুঁজে পাওয়া যাবে না। তখন রুদ্রই ওদের বোঝায়, আমার মনে হয় না ওরা ওদের বন্ধুকে ছেড়ে যাবে। তাহলে জয়ন্ত বলে যে ছেলেটাকে ছেড়ে দেওয়ার জন্য ওরা 1 ঘন্টা সময় দিত না। ওরা জয়ন্তকে ছেড়ে গেলে পুলিশ ওর থেকে ওদের ঠিকানা খুঁজে বের করবে, সেটা ওরা ভালো করেই জানে। আর ওরা ওই ঘাটের কাছাকাছিই থাকবে, যাতে বিপদ বুঝলে নৌকা ধরে পালিয়ে যেতে পারে। আর না হলে 1 ঘন্টার মধ্যে ওদের বন্ধুকে নিয়ে তবেই ওরা যাবে। তাই এই 1 ঘন্টা সময়টা তোমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ। যে করেই হোক ওই ছেলে দুটোকে খুঁজে বার করতেই হবে। এবার যখন আসবো তখন 1 রাতের জন্য বয়ফ্রেন্ড পাতিয়ে নিয়ে আসবো। মেল পার্টনার ছাড়া ঘোরার কোনো মানে হয় না, ধর মজাই আসে না। অদ্রিজা খেয়াল করে আগেই দেখেছে দুটো ব্ল্যাক টি শার্ট পরা ছেলে জেটির পাশে দাঁড়িয়ে হাতে কিছু একটা নিয়ে নেশা করছে। অদ্রিজার ছেলেগুলোকে চিনতে বিন্দু মাত্র অসুবিধাও হয় না। ও ইশারায় গুঞ্জাকে ওদের দিকে দেখিয়ে দিলে গুঞ্জা এগিয়ে যায় ওই ছেলেগুলোর দিকে। এক্সকিউজ মি, তোমাদের কাছে লাইটার হবে? হবে হবে হবে। কথাটা বলে শৈবাল ওদের দিকে লাইটারটা এগিয়ে দিতে গেলেই ওর সঙ্গী বলে ওঠে, তোমাদের রাতের জন্য ছেলে পার্টনার দরকার? গুঞ্জা বুঝতে পারে ছেলে দুটো ওদের কথা শুনছিল, তাই লাস্যময়ী একটা হাসি দিয়ে ওর ডান হাতের আঙুলটা মুস্তাকের নাকের উপর ঠেকিয়ে বলে, দরকার তো, কিন্তু একজন নয়। একজনে আসলে আমাদের মন ভরবে না। আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার বয়স বড় জোর 18 কি 19। আমার সাথে সারা রাত কাটাতে পারবে? অবশ্য পারলে তোমার যত টাকা চাই তত পাবে। একদম পারবো, আমরা 3 জন আছি। আর বয়স নিয়ে ভেবো না, তোমরা স্যাটিসফাইড হলে তবেই টাকা দেবে। রাজি থাকলে বলো। বেশ, রাজি। সারা রাত ঠাকুর দেখে আমাদের সঙ্গে তোমাদের আনন্দ করতে হবে। তোমাদের যে কোনো একজনের মোবাইল নাম্বার দাও। তার কোনো প্রয়োজন নেই। রাত 8টার সময় ঠিক চন্দননগর স্টেশনের সামনে যে অটো স্ট্যান্ডটা আছে সেখানেই আমরা থাকবো। তোমরা ঠিক সময় চলে আসবে, ফাইনাল। আর তোমরা না আসলে? আমরা আসবো। আমরা কখনো কথার খেলাপ করি না। আমরা ঠিক 8টার সময় ওখানে পৌঁছে যাব, আর কোনো কথা নয়। আচ্ছা ছাড় না ভাই, আজ এমনিতে একটা লাফড়া হয়ে গেছে, আর ফালতু ঝামেলায় জড়াস না।
আজ আর এইসব আমার ভালো লাগছে না। ধর, শৈবাল নামের ছেলেটা কথাটা বলার সঙ্গে সঙ্গে মুস্তাক ওকে অত্যন্ত কাঁচা দুটো গালাগাল দিয়ে চুপ করিয়ে দেয়। আর ওর কথা থেকে বোঝা যায় এর কোনোটাই ও নিজের একার জন্য করছে না। টাকাটা ওরা তিনজনের সমানভাবে ভাগ করে নেবে। তবে তখনকার মতো ওদের শুধু জয়ন্তর আসার জন্যই অপেক্ষা। জয়ন্ত এসে পৌঁছে গেলেই ওরা ফেরি নৌকা ধরে মিশে যাবে শত শত মানুষের ভিড়ে, যেখানে ওদের আলাদা করে আর কেউ চিনতে পারবে না। আবার সেদিন রাত্রে পুরনো পরিকল্পনা মতো ওরা হাজির হবে নতুন শিকারের খোঁজে। তার জন্য সেদিন রাতের বুকিং ওদের করা হয়ে গেছে গুঞ্জাদের সাথে। তবে পুরোটাই মৌখিক চুক্তি, কোথাও কেউ পরে এই চুক্তির কথা জানতেও পারবে না। আর ঠিক তখনই সেখানে এসে পৌঁছয় জয়ন্ত। জয়ন্তকে দেখে ওরা আনন্দে প্রায় লাফিয়ে ওঠে। জয়ন্তর আশেপাশে পুলিশ কেউ নেই দেখে ছুটে গিয়ে ওরা জয়ন্তকে জড়িয়ে ধরে। প্রয়োজনীয় অল্প কয়েকটা কথা বলে নিয়ে ফেরি লঞ্চের দিকে ছুটে যায়। আর হঠাৎ করেই জয়ন্তর সেখানে এসে পৌঁছানো আর ওদের লঞ্চের দিকে ছুটে এগিয়ে যাওয়ার গুঞ্জারাও বেশ অবাক হয়ে যায়। লঞ্চের দিকে এভাবে ছুটে যাওয়ার কোনো কারণ গুঞ্জারা কেউই বুঝতে পারে না। এইদিকে ভোরের সময়ের লঞ্চে লোকজন একেবারেই কম। একটা লঞ্চের মাঝেই ওদের হাত নিয়ে ডাকতেই ওরা ছুটে গিয়ে সেটাই উঠে পড়ে। লঞ্চটা ধীরে ধীরে এগিয়ে যায় মাঝগঙ্গার পথে। অপু কোথায় আছে এবার বলবি, নাকি সব কটাকে গুলিতে ঝাঁঝরা করে গঙ্গায় ভাসিয়ে দেবো? চারপাশে কেউ নেই, দিনের আলো ফোটেনি, কেউ তোদের কথা জানতেও পারবে না। শুধু পৃথিবীর থেকে 3টে চরিত্রহীন লম্পট শয়তান ভোর রাত্রে কমে যাবে। দিনের আলো ফুটলে তোরা 3জন ভেসে উঠবি কোনো ঘাটে 3টে নাম না জানা লাশ হয়ে। লঞ্চে উঠে ওই 3 শয়তান ছেলে অত্যন্ত আনন্দে থাকলেও মাঝগঙ্গায় পৌঁছে রুদ্রপ্রতাপের কথাটা শুনে ওরা প্রায় ভূত দেখার মতো চমকে ওঠে। আর তখনই দেখে সেই সময় লঞ্চে উপস্থিত জনা 10-12 লোক, প্রত্যেকেরই হাতে রিভলভার এবং তারা ওদেরকে ঘিরে রয়েছে। ওরা সবাই পুলিশ অফিসার আর সবার সামনে ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ। তখন এটুকুর জন্য হাতের বাইরে বেরিয়ে গেছিলি, এবার কোথায় পালাবি? রুদ্র কথাটা বলার পরেই ওরা 3জন লঞ্চের রেলিং ধরে উঠে জলে ঝাঁপিয়ে পড়তে গেলে ঘিরে ধরে রাখা পুলিশ অফিসাররা ওদেরকে টেনে নিয়ে আসেন। রুদ্রপ্রতাপ আগে থাকতেই বলে রাখায় ওপারের শ্যামনগর থানার পুলিশও ওদের সাহায্য করার জন্য আরও একটা লঞ্চ নিয়ে এগিয়ে আসে গঙ্গার মাঝ পর্যন্ত। কিরে, এবার বুঝতে পেরেছিস তো? তোরা সাঁতরে এপার বা ওপার যে পারেই উঠিস না কেন, পুলিশ তোদের জন্য সেখানে অপেক্ষা করে আছে। এবার যদি ভালো চাস তাহলে বল অপু বলে মেয়েটা কোথায় আছে। চারপাশে পুলিশ ওদের ঘিরে ফেলেছে দেখে ছেলেগুলো বুঝতে পারে আর ওদের পক্ষে পালানো সম্ভব নয়। আর জয়ন্ত যেহেতু ওদের সঙ্গে এসে যোগ দিয়েছে, তাই শৈবাল আর মুস্তাকও নিজেদের পরিচয় লুকাতে পারবে না। তাও কিছুক্ষণ পুলিশের সঙ্গে তর্ক করলেও শেষ পর্যন্ত ওরা একেবারেই সারেন্ডার করে। তোদের শেষবারের মতো জিজ্ঞেস করছি অপু কোথায়, তাহলে থানায় গিয়ে তোদের পিঠে ছাল তুলে নেব, তখন তোরা সত্যি বলতে বাধ্যও হবি। আমরা ওদের নাম জানি না স্যার। ওদের সাথে আমাদের পরিচয় হয়েছিল গতকাল সন্ধ্যায় মানকুণ্ডু স্টেশনে। কথা হয়েছিল সারা রাত ঘুরে মেয়েগুলোকে ঠাকুর দেখাবো, কোম্পানি দেব, গল্প গুজব করবো, তার বদলে ওরা আমাদেরকে 2000 টাকা দেবে। কিন্তু সেই মতো সব কিছু এগোলেও রাত নামার পর থেকে ওরা খুব বাজে বাজে কথা বলেছিল, আমাদেরকে অসভ্য ইঙ্গিত করেছিল। শেষে আমরা আর নিজেদেরকে ধরে রাখতে পারিনি স্যার, ওরা নিজেরাই আমাদের সাথে মজা করতে চাইছিল। থাবড়ে গাল ফাটিয়ে দেবো। তোদের কারোর বয়স 18 পার হয়নি, মেয়েগুলোরও নয়। এই বয়সে সারা রাত মজা করছিলি, এটা তোদের মজা করার বয়স? আর যদি সেটাই হয়, মেয়েটাকে রেপ করলি কেন? আমরা নিজেদের ধরে রাখতে পারিনি স্যার, আমাদের ভুল হয়ে গেছে। এই রকম ভুল তোদের প্রতিদিন হয় তাই না? গত বুধবার কালী পুজোর দিন, আর এবারে পঞ্চমীর দিন রাত্রে, সপ্তমীর দিন রাত্রে, আর আজ রোজ তোদের ভুল হয়ে যায় তাই না? এবার চল থানায়, জীবনটাকে ঠিক কি পথে চালাতে হয় সেটা আমি তোদের শেখাবো। যাই হোক, মেয়েগুলোর বাড়ি কোথায় জানিস? সঠিক জানি না, তবে যেরকম ভাবে ওরা কথা বলছিল তাতে মনে হয় ওদের বাড়ির সিঙ্গুরে বা তারকেশ্বর লাইনের কোথাও হবে। আর তোদের?
আমার বাড়ি দমদম, তবে শৈবালের আর মুস্তাকের বাড়ি শিয়ালদা এলাকায়। এখানে কোথায় এসেছিলিস? চন্দননগরে আমাদের এক বন্ধু থাকে, তার বাড়িতে। তবে ওদের বাড়ি থেকে আমরা সন্ধ্যার আগে বেরিয়ে এসেছি। আমাদের কথা আমাদের সেই বন্ধু জানে না, ওরা জানে আমরা ঠাকুর থেকে বাড়ি ফিরে গেছি। সে খোঁজ আমরা নিয়ে নেব। আগে বল, অপু নামের মেয়েটা কোথায় আছে? চন্দননগর স্টেশনের কাছে একটা নির্মীয়মান ফ্ল্যাটে, আর অন্য মেয়েটা সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর আমরা তাকে ধাওয়া করে ধরে ফেলি, কিন্তু তখনই কোথাও থেকে একজন ভদ্রমহিলা সেখানে এসে যান। ওই চিৎকার করে উঠতে আমরা চমকে উঠে মেয়েটাকে সেখানেই ফেলে পালিয়ে যেতে বাধ্য হই। ছেলেগুলোর কথা অনুসারে ওদেরকে নিয়ে পুলিশ যে নির্মীয়মান ফ্ল্যাটে পৌঁছায়, তার 5 তলা থেকে অপু নামের মেয়েটির মৃতদেহ পাওয়া যায়। মেয়েটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় সেখানে পড়েছিল। তার সারা শরীরে অজস্র আঘাতের দাগ দেখেই বোঝা যায় মেয়েটির উপর ঠিক কতটা পাশবিক নারকীয় অত্যাচার করেছে এই 3 মূর্তি। তবে আক্ষেপ একটাই, সুতপাকে প্রাণে বাঁচাতে পারলেও অপুকে প্রাণে বাঁচানো সম্ভব হলো না। ওদিকে সুতপা মোটামুটি একটু সুস্থ হয়ে ওর বাড়ির ঠিকানা বলতে পারলে পুলিশের তরফ থেকে ওদের বাড়িতে যোগাযোগ করা হয়, সমস্তটা জানানো হয়। আর সুতপার জবানবন্দি থেকে এটুকু বোঝাও যায় যে ছেলেগুলো শেষবারের কথাটা সঠিকই বলেছে। সিঙ্গুর থেকে ওরা 2জন মেয়ে এসেছিল চন্দননগরের ঠাকুর দেখবে বলে। একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মোস্তাকের সঙ্গে পরিচয় হয় ওদের। সেখান থেকে সারা রাত ঘুরিয়ে ঠাকুর দেখার সাথে সাথে অন্যান্য নানান রকম মজা করার উদ্দেশ্যেই ওরা এই চুক্তিটা করে। এবার যেহেতু ধরা পড়া এই ছেলেগুলোর বয়স 18 বছরের নিচে, তাই দেশের আইন ব্যবস্থা এদের জন্য কি বিচার করবে সেটা মহামান্য আদালতই ঠিক করবে। কিন্তু মনুষ্যত্বের বিচারে এরা যে কোনো ঠান্ডা মাথার খুনির থেকে কম কিছু নয়, সেটা ওরা খুব ভালোই বুঝতে পারে। জানো গুঞ্জা, ছেলেগুলোকে দেখে আমার এতটুকু রাগ হচ্ছে না, বরং ভয় হচ্ছে। খুব ভয় হচ্ছে সেই সমস্ত বাবা মায়ের জন্য যারা নিজেদের ছেলে মেয়েদের বিশ্বাস করে রাতের অন্ধকারে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে পাঠান। তারা জানতেও পারেন না এই ছেলে মেয়েগুলোর মনে কতটা বিকৃতি, কতটা অপরাধ মনস্কতা ইতিমধ্যেই দানা বেঁধে রয়েছে। যদি সুতপার জবানবন্দি না পেতাম তাহলে একতরফাভাবে এই ছেলে 3টেকে আমি দোষী ভেবেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি দোষটা ওদের সবার ছিল, হয়তো শুধু ওদেরই নয়। এটা আসলে একটা অপরাধ, সেটা আমাদের এই হঠাৎ স্বাবলম্বী হয়ে ওঠা আধুনিক মনস্ক মানুষদের, আর যাদের মধ্যে আমি, তুমি, অদ্রিজা ম্যাডাম সকলেই রয়েছি। জানি না এর থেকে আমাদের মুক্তি কোথায়। এরকম একটা শৈবাল, একটা মুস্তাক ধরা পড়লে কি সমাজ মুক্ত হবে? সামান্য মজা নেশা যে মানুষকে মজ্জায় মজ্জায় ছড়িয়ে, বিশেষ করে এই উঠতি প্রজন্মের, এরা যে সমাজের সর্বত্র মাকড়সার জাল বুনে ফেলেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাহায্যে। ওর সব কথা শোনার পর গুঞ্জা প্রায় কেঁদে ফেললেও অদ্রিজা মাথা নিচু করে চুপ করে বসে থাকে। একটা অজানা ভয় ততক্ষণে ওকেও কেমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। রাহুলদের সঙ্গে ঘুরতে যাবার পরে কোনো বছর ওর জন্য এরকমই কোনো পরিণতি অপেক্ষা করে নেই তো? কি জানে, এর উত্তর শুধুমাত্র সময় দিতে পারবে। কিন্তু ইন্সপেক্টর রুদ্রপ্রতাপের কথাটা তো একদম সত্যি। এই শরীরের লোভ যে মাকড়সার জাল ছড়িয়ে ফেলেছে, আজকের প্রজন্মের মন মানসিকতার উপরে বিস্তীর্ণভাবে সে ছড়িয়ে রেখেছে তার জাল। একা ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ পারবেন প্রত্যেককে সুরক্ষা দিতে? শেষ হলো আমাদের আজকের নিবেদন। গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর অল নোটিফিকেশন। আজকের জন্য বিদায়, শুভরাত্রি, ধন্যবাদ।